ক্লাস 12 অ্যাকাউন্টেন্সির অ্যানালিসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টসের অ্যাকাউন্টিং রেশিওর আজকে আমরা করব 6th পার্ট। আগের দিন আমরা সেই রেশিওসগুলো নিয়ে আলোচনা শুরু করেছিলাম যেগুলো একটা অর্গানাইজেশনের এফিসিয়েন্সি মেজারমেন্টের জন্য আমাদের সাহায্য করে থাকে। সেরকম বহু রেশিওই রয়েছে, তার মধ্যে আমরা আগের দিন দুটো রেশিও নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই ক্যাটাগরির আন্ডারে থার্ড রেশিও নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ক্রেডিটার্স টার্নওভার রেশিও। আমরা আগের ক্লাসে ডেটার্স টার্নওভার রেশিও শিখেছিলাম, তার মানে তার ঠিক রিভার্স সিচুয়েশন হচ্ছে আমাদের এই ক্রেডিটার্স টার্নওভার রেশিও। Creditors turnover ratio indicates the pattern of payment of trade payable। অর্থাৎ এই রেশিওর সাহায্যে আমরা যে ট্রেড পেয়েবল হয় তার পেমেন্ট প্যাটার্ন কীরকম সেটা বুঝতে পারি। As trade payable arise on account of credit purchase, it expresses the relationship between the credit purchase and trade payable. It is calculated as follows: Creditors turnover ratio equal to credit purchase divided by average creditors। অর্থাৎ আমাদের যে এখানে ট্রেড পেয়েবলসগুলো আমি বললাম শুরুতেই, যেটা আমাদের ট্রেড পেয়েবলের পেমেন্ট প্যাটার্নটাকে দেখায়, তাহলে সেই ট্রেড পেয়েবল কখন অ্যারাইজ হয়? সেই ট্রেড পেয়েবল তখন অ্যারাইজ হয় যখন একটা অর্গানাইজেশনের ক্রেডিট পারচেস থাকে। অর্থাৎ এটা সেভাবে দেখতে গেলে লিঙ্ক আপ করে বা রিলেশনশিপ দেখায় ক্রেডিট পারচেস আর ট্রেড পেয়েবলের মধ্যে। এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা দেখতেই পাচ্ছ, ক্রেডিট টার্নওভার রেশিও ইকুয়াল টু ক্রেডিট পারচেস ডিভাইডেড বাই অ্যাভারেজ ক্রেডিটার। তাহলে ক্রেডিট পারচেস মানে কি আমরা একটু জেনে নিই। ক্রেডিট পারচেস মানে হচ্ছে টোটাল পারচেস থেকে যখন আমরা ক্যাশ পারচেসকে বাদ দিয়ে থাকি তখন আমরা পাবো ক্রেডিট পারচেস। এরপরে আমরা জানবো অ্যাভারেজ ক্রেডিটার্স। অ্যাভারেজ ক্রেডিটার্স বলতে বুঝি আমরা ওপেনিং ক্রেডিটার্স প্লাস ক্লোজিং ক্রেডিটার্স ডিভাইডেড বাই 2। অর্থাৎ আমাদের ক্ষেত্রে যদি কোনো একটা ইনফরমেশন মিসিং থাকে তাহলে যে আমাদের ইনফরমেশনটা দেওয়া থাকবে সেটাকেই আমরা কিন্তু এখানে অ্যাভারেজ ক্রেডিটার হিসেবেই কনসিডার করব। This ratio also helps to calculate the average payment period. Average payment period is the average number of days between the date that credit purchase were made and the date that the money was paid to customer. Or average payment period equal to number of months or days in a year divided by creditors turnover ratio। অর্থাৎ এই রেশিও আমাদের অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড বের করতেও সাহায্য করে। অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড কি বলছে? অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড বলতে আমরা বুঝি যেদিন আমরা ক্রেডিট পারচেস করছি এবং যবে তার টাকা পেমেন্ট করছি ক্রেডিটার্সকে, সেই ডেজের অ্যাভারেজ ক্যালকুলেশনকে। তাহলে এক্ষেত্রে আমরা কি করে বার করব? নাম্বার অফ মান্থস অর ডেজ ইন আ ইয়ার ডিভাইডেড বাই ক্রেডিটার্স টার্নওভার রেশিও। এখানে ওই অ্যাভারেজ ক্রেডিটার্সের ক্ষেত্রে আমরা ডেটার্সের ক্ষেত্রেও বলেছিলাম, যদি আমাদের কোনো এমন প্রতিষ্ঠানের হিসাব করি যেটা আমাদের সবে শুরু হয়েছে, তার মানে কিন্তু তার ওপেনিং ক্রেডিটার থাকবে না, সেক্ষেত্রে আমাদের ক্লোজিং ক্রেডিটারকেই কিন্তু অ্যাভারেজ ক্রেডিটার ধরে নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এবার আমরা দেখি এই যে ক্রেডিটার্স টার্নওভার রেশিও, এর সিগনিফিকেন্স কি। It reveals average payment period and indicates the creditworthiness of the company। এটা আমাদের বুঝতে সাহায্য করে সেই প্রতিষ্ঠানটার অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড কি আছে, যার মাধ্যমে আমরা সেই প্রতিষ্ঠানটার ক্রেডিটওয়ার্দিনেস সম্পর্কে অ্যানালিসিস করতে পারি। A high ratio means prompt payment to suppliers for the goods purchased on credit and a low ratio may be a sign of delayed payment। তার মানে ক্রেডিট টার্নওভার রেশিও যখন বেশি হবে বা হাই হবে তখন আমাদের বুঝতে হবে যে সেক্ষেত্রে আমরা খুব প্রম্পট পেমেন্ট করছি আমাদের ক্রেডিটার্সকে, আর যদি লো রেশিও হয় তাহলে বুঝতে হবে যে আমাদের পেমেন্টে কিন্তু ডিলে হচ্ছে। Lower ratio means credit allowed by the supplier is for a long period, or it may reflect delayed payment to suppliers, which is not a very good policy as it may affect the reputation of the business।
তাহলে লো রেশিও বলতে আমরা কি বুঝি? লো রেশিও বলতে আমরা বুঝি যে আমাদেরকে যে ক্রেডিট ফেসিলিটি দেওয়া হয়েছে সেই ক্রেডিট ফেসিলিটির মাধ্যমে আমরা কিন্তু টাকা দীর্ঘদিন ধরে আটকে রাখছি বা ফেলে রাখছি, অর্থাৎ আমরা ডিলেড পেমেন্ট করছি, যেটা কিন্তু আমাদের অর্গানাইজেশনের রেপুটেশনের জন্য ভীষণভাবে হার্মফুল। এবং তার মানে আমাদের যে পলিসি রয়েছে সেই পলিসিটা কিন্তু আমাদের রিভাইজ করতে হবে। In case payable turnover ratio is required to be ascertained, both creditors and bills payable needs to be considered. আমরা আগেও দেখেছিলাম, এখানেও দেখছি, যদি আমাদের ক্রেডিটার্স টার্নওভার রেশিওর জায়গায় পেবেল টার্নওভার রেশিও ক্যালকুলেট করতে হয় তাহলে কিন্তু শুধুমাত্র ক্রেডিটারের ক্যালকুলেশন দিয়ে আমরা করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের ক্রেডিটারের সাথে বিলস পেবেলকেও কিন্তু কনসিডার করতে হবে। এবারে আমরা চলে যাব আমাদের ইলাস্ট্রেশনে। দেখে নেব আমাদের ফার্স্ট ইলাস্ট্রেশন। ক্যালকুলেট ক্রেডিটার্স টার্নওভার রেশিও অ্যান্ড অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন। এখানে দেখো তোমাদের টোটাল ক্রেডিট পারচেস দেওয়া রয়েছে, পারচেস রিটার্ন, ওপেনিং ট্রেড পেয়েবল এবং ক্লোজিং ট্রেড পেয়েবলস দেওয়া রয়েছে। আমরা এখান থেকে বার করব ক্রেডিটার্স টার্নওভার রেশিও। তাহলে আমরা যেরকম জানি শুরুতেই আগে রেশিওটাকে লিখে নেব। ক্রেডিটার্স টার্নওভার রেশিও ইকুয়াল টু আমরা জানি নেট ক্রেডিট পারচেস ডিভাইডেড বাই অ্যাভারেজ পেয়েবলস। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, তোমাদের এখানে ক্রেডিট পারচেস রিলেটেডই কিন্তু ইনফরমেশান দেওয়া রয়েছে, তাই আমাদের আর ক্রেডিট পারচেসকে কিন্তু বার করতে হবে না। কিন্তু একটু কনসেপচুয়ালি বুঝবে, এখানে যে ক্রেডিট পারচেসের কথা বলা রয়েছে সেটা হচ্ছে টোটাল ক্রেডিট পারচেস এবং তার সাথে আমাদের পারচেস রিটার্নের ইনফরমেশানও কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ আমাদের এক্ষেত্রে নেট ক্রেডিট পারচেস বার করতে হবে। সেই নেট ক্রেডিট পারচেস কি হবে? টোটাল ক্রেডিট পারচেস থেকে যদি আমরা পারচেস রিটার্নকে মাইনাস করে যাই তাহলে আমরা পাবো নেট ক্রেডিট পারচেস। তার মানে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তোমরা দেখবে তোমাদের ফিগারটা এসছে 3,20,000। এবারে আমরা অ্যাভারেজ পেয়েবলস বার করব। এখানে দেখো তোমাদের ইনফরমেশানে ওপেনিং ট্রেড পেয়েবল আর ক্লোজিং ট্রেড পেয়েবল দুটোই দিয়ে দেওয়া রয়েছে, তাই আমরা অ্যাভারেজ পেয়েবলটাকে খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তোমাদের কোয়েশ্চেনে যে ইনফরমেশনগুলো গিভেন আছে সেখান থেকে তোমরা ক্যালকুলেট করলে দেখতে পাবে যে এটা আসছে তোমাদের 80,000। এরপরে আমরা তাহলে চলে যাব ক্রেডিটার্স টার্নওভার রেশিও কম্পিউট করতে, যেখানে আমরা নেট ক্রেডিট পারচেসও জানি, অ্যাভারেজ পেয়েবলও জানি। তাহলে আমরা জাস্ট সেই অ্যামাউন্টটাকে পুট করব এবং সেটা ক্যালকুলেট করলে আসবে 4 টাইমস। সবসময় কিন্তু মনে রাখবে টার্নওভার রেশিও যখনই তোমরা ক্যালকুলেট করবে ইউনিটটা কিন্তু তোমাদের টাইমসে আসবে। এরপর কোয়েশ্চেনে দেখবে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ডও বার করতে বলা হয়েছিল, তাই জন্য আমরা এখানে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ডও বার করব। সেটা ছিল নাম্বার অফ মান্থস অর ডেজ ইন আ ইয়ার ডিভাইডেড বাই ক্রেডিটার্স টার্নওভার রেশিও। আমরা এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য মান্থস ধরে হিসাব করছি, তাই জন্য এখানে দেখো 12কে আমরা 4 দিয়ে ডিভাইড করেছি, করে আমাদের 3 এসছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু ইউনিটটা মান্থসে এসছে। অর্থাৎ তোমরা যখন এই রেশিও ক্যালকুলেট করবে ইউনিটটা কিন্তু একটু ভালো করে কনসিডার করবে। এবার আমরা চলে যাব আমাদের ফোর্থ রেশিওতে, যেটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। জেনে নেব এটা কি। ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও ইন্ডিকেটস whether the investment in working capital has been properly utilized। অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও টার্নওভার রেশিও বলতে আমরা বুঝি আমরা যতটা ওয়ার্কিং ক্যাপিটালে ইনভেস্ট করেছি সেটা আমাদের প্রপারলি ইউটিলাইজড হয়েছে নাকি হয়নি। সুতরাং এটা একটা রিলেশনশিপকে শো করে। দেখো, ইন আদার ওয়ার্ডস ইট এক্সপ্লেন্স দ্য রিলেশনশিপ বিটুইন টার্নওভার অ্যান্ড ক্যাপিটাল এমপ্লয়েড। অর্থাৎ এটা টার্নওভার এবং ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে রিলেশনকে শো করে। তাহলে এটাকে আমরা কি করে ফর্মুলেট করব? এটাকে আমরা যখন ফর্মুলায় ফেলবো তখন আসবে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে এবার আমরা জেনে নেব কস্ট অফ গুডস সোল্ড কি। আমি জানি তোমরা জানো, তাও আরেকবার একটু বলে দিই। ওপেনিং স্টক প্লাস পারচেস প্লাস ডিরেক্ট এক্সপেন্সেস মাইনাস ক্লোজিং স্টক। আর ওয়ার্কিং ক্যাপিটাল আমরা জানি কারেন্ট অ্যাসেট থেকে আমরা কারেন্ট লাইবিলিটিকে বাদ দেব, অর্থাৎ এখানে আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটালকে কিন্তু কনসিডার করব।
এবার দেখো অল্টারনেটিভলি মানে এই সমস্ত ক্ষেত্র ছাড়াও আমরা আর একভাবে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিওকে ক্যালকুলেট করতে পারি। সেক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও হবে নেট সেলস ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল। এখানে যদি নেট কথাটা মেনশন করা নাও থাকতো তবুও রেশিওজের ক্ষেত্রে সেল আর পারচেস বলতে আমরা নেট সেল আর নেট পারচেসকেই বুঝি, গ্রস সেল আর গ্রস পারচেসকে কিন্তু বুঝি না। তাহলে আমাদের এবার জানতে হবে এই ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিওর সিগনিফিকেন্সটা কি। The higher the ratio, the lower is the investment in working capital and higher is the profitability and vice versa. অর্থাৎ এই রেশিওটা যত বেশি হবে তত আমরা বুঝতে পারবো কিন্তু যে আমাদের যে ওয়ার্কিং ক্যাপিটাল রয়েছে সেখানে আমরা কম ইনভেস্ট করে বেশি প্রফিট আর্ন করছি এবং রিভার্স সিচুয়েশনে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে। বাট too high a ratio indicate over trading. On the contrary, if the ratio is found to be low, the same indicates the amount of working capital is not efficiently and effectively utilized. আচ্ছা, কিন্তু দেখো বলছে যে আমরা জানি হাই রেশিও বা হাই ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিওটা আমাদের অর্গানাইজেশনের জন্য প্রচণ্ড ফেভারেবল, কিন্তু সেই রেশিওটা যদি প্রচণ্ড বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটার মানে হচ্ছে ওভার ট্রেডিং, অর্থাৎ আমাদের যতটা ওয়ার্কিং ক্যাপিটাল মজুত নেই আমরা তার থেকে বেশি কিন্তু সেল করছি, অর্থাৎ আমাদের কস্ট অফ গুডস সোল্ড ওই জন্য বেশি হয়ে যাচ্ছে। সুতরাং অন্যভাবে যদি আমরা ভাবতে চাই তাহলে বলতে পারবো যে রেশিওটা যদি লো হয় তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো যে আমাদের কস্ট অফ গুডস সোল্ডটা কম এবং ওয়ার্কিং ক্যাপিটালটা বেশি, অর্থাৎ আমরা প্রপার ওয়েতে ওয়ার্কিং ক্যাপিটালটাকে ইউটিলাইজ করতে পারছি না, যেটাও কিন্তু আমাদের প্রতিষ্ঠানের জন্য হার্মফুল হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এবার এটারও আমরা একটা ইলাস্ট্রেশন নিয়ে নেব, দেখে নেব আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও ক্যালকুলেশন ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। দেখো এখানে সেলস, গ্রস প্রফিট, কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি দিয়ে দেওয়া রয়েছে। তাহলে আমরা যেরকম জানি সেভাবে আমরা আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিওর ফর্মুলা লিখে নিয়েছি, যেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল। কস্ট অফ গুডস সোল্ড বলতে আমরা কি বুঝি, আমরা তো যেটা এতক্ষণ শিখলাম সেটা আমরা ডাইরেক্ট যে ফর্মুলা আছে সেটা দিয়ে বুঝি, কিন্তু আগের দিন আমি বলেছিলাম কস্ট অফ গুডস সোল্ড আমরা ওপেনিং স্টক, পারচেজ, ডিরেক্ট এক্সপেন্সেসের সাথে ক্লোজিং স্টককে মাইনাস করে যেমন পাই ঠিক সেরকমভাবেই আমরা সেলস থেকে গ্রস প্রফিটকে লেস করেও পাই। এখানে দেখো তোমাদের কোনো ফার্দার ইনফরমেশন গিভেন নেই যেভাবে আমরা কস্ট অফ গুডস সোল্ড যে স্ট্রেট ওয়েতে ক্যালকুলেশন করি, তাই এক্ষেত্রে আমরা কস্ট অফ গুডস সোল্ডকে রিক্যালকুলেট করব উল্টো দিক থেকে, অর্থাৎ সেলসের পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হচ্ছে সেলস মাইনাস গ্রস প্রফিট। তাহলে এখানে দেখো আমাদের ইনফরমেশনগুলো অ্যাভেলেবেল রয়েছে, যেটা থেকে আমরা করতে পারবো হচ্ছে আমাদের 6 লাখ টাকা। এবারে আমরা চলে যাব ওয়ার্কিং ক্যাপিটালে। ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমি আগেই বললাম নেট ওয়ার্কিং ক্যাপিটালকে বুঝি, অর্থাৎ কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। এটা হচ্ছে আমাদের 2.5 লাখ থেকে 1 লাখ যদি আমরা মাইনাস করে দিই, তোমাদের ইনফরমেশনটা কিন্তু কোয়েশ্চেনেই গিভেন রয়েছে, তাহলেই ওটা হবে 1.5 লাখ টাকা। তো সেটাই হচ্ছে তোমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও আমি আর ফর্মুলাটাকে লিখিনি, শুধুমাত্র ফিগারগুলোকে পুট করেছি, করে আমাদের এসছে 4 টাইমস। এখানেও কিন্তু ইউনিটটা একটু খেয়াল করে করবে। এগুলো আমাদের গেল সেই সমস্ত রেশিও যেগুলো দিয়ে আমরা আমাদের অর্গানাইজেশনের এফিসিয়েন্সিকে মেজার করতে পারি, অর্থাৎ আমাদের অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটি এটার মাধ্যমে মেজার হয়ে থাকে। এরপরে আমরা চলে যাব আমাদের 4th ক্যাটাগরি, অর্থাৎ প্রফিটেবিলিটি রেশিওজ। অর্থাৎ এখানে আমরা এমন কিছু রেশিওজ নিয়ে আলোচনা করব যেগুলোর অ্যানালিসিস করে আমরা বুঝতে পারবো আমাদের অর্গানাইজেশনের প্রফিটেবিলিটি কন্ডিশনটা কীরকম রয়েছে। The profitability or financial performance is mainly summarized in the statement of profit and loss. Profitability ratios are calculated to analyze the earning capacity of the business, which is the outcome of utilization of resources employed in the business.
অর্থাৎ আমরা জানি আমাদের প্রতিষ্ঠানের বা আমাদের বিজনেসের মেন মোটোই হচ্ছে প্রফিট আর্ন করা। তাহলে এই যে প্রফিট আর্ন হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা কি করে বুঝবো, সেটা আমরা কিছু রেশিওজের মাধ্যমে বুঝবো, যেটা দিয়ে আমরা অ্যানালাইজ করার চেষ্টা করব একটা অর্গানাইজেশনের আর্নিং ক্যাপাসিটিকে। আর্নিং ক্যাপাসিটি বলতে কি বোঝায়? আর্নিং ক্যাপাসিটি বলতে বোঝায় আমরা কত এফেক্টিভলি আমাদের রিসোর্সগুলোকে ইউটিলাইজ করছি, যার মাধ্যমে আমরা বিজনেস থেকে প্রফিট আর্ন করতে পারছি। আর আমরা এটাও জেনেছিলাম যে আমাদের প্রতিষ্ঠানের কতটা লাভ বা কতটা ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আমরা বছরের শেষে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মাধ্যমেই জানতে পারি। There is a close relationship between the profit and the efficiency with which resources employed in the business are utilized. অর্থাৎ আমরা বলতে পারি যে একটা অর্গানাইজেশনের প্রফিট আর্নিং ক্যাপাসিটির সাথে তার যে এফিসিয়েন্সি রয়েছে বা ফাইন্যান্সিয়াল পারফরমেন্স রয়েছে সেটা ক্লোজলি রিলেটেড, কারণ এখানের মাধ্যমে আমরা অ্যানালিসিস করতে পারি যে আমাদের রিসোর্সেসগুলো কত এফেক্টিভলি আমরা বিজনেসে ইউটিলাইজ করতে পেরেছি। The various ratios which are commonly used to analyze the profitability of the business are gross profit ratio, net profit ratio, operating ratio এবং অপারেটিং প্রফিট রেশিও। অর্থাৎ আমরা অনেক রেশিওর মাধ্যমেই এই প্রফিটেবিলিটিকে অ্যানালিসিস করতে পারি, তবে এগুলোর মধ্যে পপুলার হচ্ছে এগুলো যেগুলো আমরা তোমাকে বললাম, এগুলোই কিন্তু তোমাদের সিলেবাসে আছে। তাহলে আমরা এক্ষেত্রে শুরু করব আমাদের প্রথম রেশিও দিয়ে, যেটা হচ্ছে গ্রস প্রফিট রেশিও। দেখে নেব গ্রস প্রফিট রেশিও কি। গ্রস প্রফিট রেশিও ইজ দ্য ratio as a percentage of revenue of operation is computed to have an idea about the gross margin. It is computed as follows. এটা হচ্ছে গ্রস প্রফিট রেশিও ইকুয়াল টু গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেল ইন্টু 100। অর্থাৎ দেখো এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, প্রফিট মানে যেটা আমরা প্রফিটেবিলিটি রেশিও বলছি সেই প্রফিটেবিলিটি রেশিওগুলো কিন্তু সবসময় 100 দিয়ে মাল্টিপ্লাইড হয়, অর্থাৎ পার্সেন্টেজে এগুলোর হিসাব আমরা করে থাকি। সেই জন্যই আমরা দেখো ওখানে লিখেছি এটা হচ্ছে সেই পার্সেন্টেজ রেভিনিউ, মানে রেভিনিউয়ের সেই পার্সেন্টেজকে ডিনোট করে যেটা মাধ্যমে আমরা গ্রস মার্জিনকে বুঝতে পারি। আমরা সকলেই শিখে এসেছি, আমরা জানি যে ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আমরা গ্রস প্রফিটকে ক্যালকুলেট করতে পারি। তাহলে এখানে দেখো আমাদের কি দরকার এই গ্রস প্রফিট রেশিওর, সেটা আমরা এবার জানবো, অর্থাৎ এর সিগনিফিকেন্সটা জানবো। It indicates gross margin on the product sold. It also indicates the margin available to cover operating expense, non-operating expense, etc. অর্থাৎ গ্রস প্রফিট রেশিও বলতে আমরা সেই গ্রস মার্জিনকে বুঝি যেটা আমরা গুড সোল্ড করে পেয়ে থাকি। অন্যভাবে বলতে গেলে এটা হচ্ছে আমাদের সেই সেফগার্ড প্রোভাইড করে যেটার মাধ্যমে আমরা অপারেটিং এক্সপেন্স এবং নন অপারেটিং এক্সপেন্সেস বা এরকম অন্য অনেক খরচগুলোকে কভার আপ করতে পারি। Change in gross profit ratio may be due to change in selling price or cost of revenue from operation or a combination of both. আমরা গ্রস প্রফিট যখন ক্যালকুলেট করি তখন আমরা দেখেছিলাম যে ওটা সেলসের থেকে আমাদের যে কস্টটা আছে ডিরেক্ট কস্ট সেটাকে বাদ দেবার পরে আমরা গ্রস প্রফিট পেয়ে থাকি। তার মানে আমাদের যদি গ্রস প্রফিটের রেশিওটা চেঞ্জ হয় তার মানে হতে পারে আমাদের সেলস প্রাইসটা চেঞ্জ হয়েছে, বা হতে পারে আমাদের যে কস্ট সেটা চেঞ্জ হয়েছে, বা হতে পারে আমাদের সেল প্রাইস এবং কস্ট প্রাইস দুটোই সাইমালটেনিয়াসলি চেঞ্জ হয়েছে। A low ratio may indicate unfavorable purchase and sales policy. Higher gross profit ratio is always a good sign. যেহেতু গ্রস প্রফিট বলতে আমরা সেলসের সাথে তার কস্টকে কম্পেয়ার করে থাকি, তাই গ্রস প্রফিট রেশিওটা তখনই লো হবে যখন গ্রস প্রফিটটা জেনারেলি কম হবে। তার মানে সেটা ইন্ডিকেট করছে আমাদের পারচেস এবং সেলস পলিসিটাকে রিভাইজ করবার দরকার রয়েছে। আর গ্রস প্রফিট রেশিও যত বেশি হবে অ্যাপারেন্টলি সেটা কিন্তু গুড সাইন হিসেবেই ট্রিট করা হয়। এবার আমরা চলে যাব আমাদের ইলাস্ট্রেশনে, দেখে নেব আমাদের থার্ড ইলাস্ট্রেশন।
এখান থেকে দেখো আমাদের গ্রস প্রফিট রেশিও কম্পিউট করতে বলা হয়েছে। রেভিনিউ ফ্রম অপারেশন ক্যাশ ক্রেডিট দেওয়া রয়েছে, আমাদের পারচেস ক্যাশ ক্রেডিট দেওয়া রয়েছে, ক্যারেজ ইনওয়ার্ড, ওয়েজেস, ডিক্রিজ ইন ইনভেন্টারি আর রিটার্ন আউটওয়ার্ড কিন্তু আমাদের দিয়ে দেওয়া রয়েছে। এখানে তোমরা একটা চেঞ্জেস লক্ষ্য করবে, সব জায়গায় আমরা যখন করছিলাম তখন আমাদের স্টক রিলেটেড ডিরেক্ট ইনফরমেশন দেওয়া থাকতো, অর্থাৎ ওপেনিং স্টক ক্লোজিং স্টক দুটোই দেওয়া থাকতো, কিন্তু এখানে শুধুমাত্র আমাদের ডিক্রিজ ইন ইনভেন্টারি কথাটা বলা আছে। এটা কি ইমপ্লাই করছে? এটা ইমপ্লাই করছে যে ওপেনিং ইনভেন্টারি থেকে ক্লোজিং ইনভেন্টারি ডিক্রিজ হয়েছে 10,000 টাকা দিয়ে। তোমাদের আর একটা কথা এখানে একটু বলে রাখি যে আমরা একটু আগেই আলোচনা করেছিলাম যে গ্রস প্রফিট রেশিও বেশি হওয়া একটা অর্গানাইজেশনের জন্য সবসময় গুড সাইন, কিন্তু অনেক সময় হয় যে গ্রস প্রফিট রেশিও বেশি আছে মানে আমরা যদি একটু অ্যাকাউন্টসের পয়েন্ট অফ ভিউ থেকেই ভাবি তাহলে আমাদের ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট দিক বেশি আছে। ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট দিক বেশির মধ্যে একটা পোর্শন রয়েছে ক্লোজিং স্টক, যেটা কিন্তু গ্রস প্রফিট ক্যালকুলেট করায় আমরা ইনক্লুড করে থাকি। তাহলে যদি আমাদের বেশি গ্রস প্রফিট রেশিও এসে থাকে তাহলে আমাদের অ্যানালিসিস করতে হবে কোথাও ক্লোজিং স্টক বেশি পরিমাণে জমা হয়ে নেই তো, কারণ ক্লোজিং স্টক যদি আমাদের বেশি জমা হয়ে থাকে তাতেও কিন্তু আমাদের গ্রস প্রফিটটা বেশি দেখাবে, কিন্তু অ্যাপারেন্টলি সেটা ভালো মনে হলেও বেশি অ্যামাউন্টের ক্লোজিং স্টক যদি আমাদের কাছে মজুদ থাকে তাহলে সেটা অর্গানাইজেশনের পক্ষে ভীষণ ক্ষতিকারক, কারণ সেই স্টকের মধ্যে অনেকটা কস্ট ইনভলভ থাকে এবং হতেই পারে অ্যাট দ্য সার্টেন টাইম পিরিয়ড পরে গেলে সেই ক্লোজিং স্টকটা হয়তো আমাদের অবসোলেট হয়ে গেছে, কিন্তু তবুও আমাদের অর্গানাইজেশনে সেটা স্টোর করা হয়েছে। তাই যত হায়ার গ্রস প্রফিট রেশিও আমরা অ্যাপারেন্টলি বলতে পারি ভালো সাইন, কিন্তু তবুও যদি খুব হাই হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বিষয়টাকে কনসিডার করতে হবে। এবারে আমরা এই যে ইলাস্ট্রেশন আছে তার সলিউশনে আমরা চলে যাব। দেখে নেব গ্রস প্রফিট রেশিও। গ্রস প্রফিট রেশিও ইকুয়াল টু গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। আমরা এবারে গ্রস প্রফিট ক্যালকুলেট করব, গ্রস প্রফিটও এবার আমাদের ক্যালকুলেট করতে হবে, কিন্তু আমরা এক্ষেত্রে শুরু করছি আমাদের নেট সেলস দিয়ে। আমরা ক্যালকুলেট করব আমাদের নেট সেলস। নেট সেলস বলতে আমরা ক্যাশ আর ক্রেডিট রেভিনিউ ফ্রম অপারেশনের যে দুটো ফিগার রয়েছে সেই দুটোকেই নেব। তাহলে সেগুলোকে আমরা যদি নিয়ে যদি আমরা অ্যাড আপ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 1 লাখ টাকা। এবারে আমরা কিন্তু নেট পারচেস ক্যালকুলেট করব। এখানে একটু দেখে নিই আগে নেট পারচেসের ক্যালকুলেশনটা। নেট পারচেস দেখো আমাদের পারচেসের ক্যাশ আর ক্রেডিটের ফিগার দিয়ে দেওয়া রয়েছে, কিন্তু তার সঙ্গে রিটার্ন আউটওয়ার্ড কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, তাই ওটাকে আমরা মাইনাস করলাম। যেহেতু আমরা নেট সেলে কোনো রিটার্ন রিলেটেড ইনফরমেশন নেই তাই এখানে কিন্তু কিছু আমরা মাইনাস করিনি, কিন্তু যদি রিটার্ন ইনওয়ার্ড বা সেলস রিটার্ন থাকতো তাহলে সেটাকে কিন্তু মাইনাস করে আমরা নেট সেল পেতে পারতাম। তাহলে নেট পারচেস আমরা এখান থেকে ক্যাশ পারচেস আর ক্রেডিট পারচেসকে যোগ করব, করে আমরা রিটার্নকে মাইনাস করব, করে আমাদের ক্ষেত্রে সেটা আসবে 73,000। এবারে আমরা চলে যাব আমাদের কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেট করতে, কারণ আমাদের গ্রস প্রফিটের দরকার আছে। কস্ট অফ গুডস সোল্ড আমরা যদি পুরনো ফর্মুলা অনুযায়ী দেখি তাহলে সেখানে আমরা করেছিলাম ওপেনিং স্টক প্লাস পারচেস প্লাস ডিরেক্ট এক্সপেন্সেস মাইনাস ক্লোজিং স্টক, কিন্তু এই প্রশ্নে আমাদের ডিরেক্ট কোনো ইনফরমেশান স্টক রিলেটেড দিয়ে দেওয়া নেই। তাহলে আমরা আমাদের যে ফর্মুলাটা জানি সেটাকে যদি আমরা একটু রিভাইজ করি তাহলে দেখতে পাবো সেটাও আমাদের ডিনোট করছিল ওপেনিং স্টক আর ক্লোজিং স্টকের ডিফারেন্সটা। এখানেও কিন্তু আমাদের ওপেনিং স্টক আর ক্লোজিং স্টকের ডিফারেন্স দিয়ে দেওয়া রয়েছে 10,000। তাই জন্য এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা একটু মডিফাইড হয়েছে, সেটা হয়েছে নেট পারচেস প্লাস ডিক্রিজ ইন ইনভেন্টারি প্লাস ক্যারেজ ইনওয়ার্ড প্লাস ওয়েজেস। ডিক্রিজ ইন ইনভেন্টারি মানে হচ্ছে আমাদের ওপেনিং স্টক মাইনাস ক্লোজিং স্টক, অর্থাৎ ওপেনিং স্টক আমাদের বেশি আছে তাই জন্য এটা প্লাস হয়েছে। এইবারে আমরা যদি আমাদের ফিগারগুলোকে দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের কস্ট অফ গুডস সোল্ড আসবে 90,000।
কিন্তু যদি ইনক্রিজ ইন ইনভেন্টারি হতো তার মানে বোঝাতো আমাদের ক্লোজিং স্টক বেড়ে রয়েছে। ক্লোজিং স্টক আমরা মাইনাস করে থাকি, তাহলে সেক্ষেত্রে ইনক্রিজ যদি হতো আমাদের ইনভেন্টারিতে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মাইনাস করতে হতো। এবারে আমরা গ্রস প্রফিটকে ক্যালকুলেট করব কি করে, নেট সেলসের থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করব। তাহলে এক্ষেত্রে আমরা নেট সেলস জানি, কস্ট অফ গুডস সোল্ড আমরা একটু আগেই ক্যালকুলেট করেছি, তাহলে গ্রস প্রফিট হবে আমাদের 10,000। তাহলে এক্ষেত্রে আমাদের গ্রস প্রফিট রেশিও আমরা ফর্মুলায় বসাতে পারবো, ফর্মুলাও আমরা জানি, সেটা ক্যালকুলেট করলে আমাদের ক্ষেত্রে অ্যান্সার আসবে 10%। অর্থাৎ এখানে কিন্তু পার্সেন্টেজ ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট, কারণ ফর্মুলায় আমরা 100 মাল্টিপ্লাই করেছিলাম। তাহলে এটা গেল তোমাদের আজকে প্রফিটেবিলিটির ফার্স্ট রেশিও, এবং যে জায়গাটা ট্রিকি ছিল আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো।